যখন কোনো একটা মলিকিউল স্প্লিট হবে, স্প্লিট ইন আয়ন্স। ডিসোসিয়েশন কাকে বলে? যখন কোনো একটা মলিকিউল ডিসলভ হবে ইন ওয়াটার অর সামথিং সলিউশন। আচ্ছা, যদি কোনো একটা মলিকিউল H+ ডোনেট করে দিচ্ছে তার মানে সেটা হবে অ্যাসিড। আর যদি কোনো একটা মলিকিউল H+ অ্যাকসেপ্ট করছে তাহলে সে হয়ে যাবে বেস। অ্যাকর্ডিং টু এটা যদি আমরা দেখি NH3 তে যদি H2O সাথে রিঅ্যাক্ট করাই তাহলে এইখান থেকে NH4+ প্লাস OH- বেরিয়ে যায় অ্যাকচুয়ালি। কিন্তু তো আমরা বলছিলাম ইকুইলিব্রিয়াম। আজকে অলরেডি আমরা 4টে পার্ট কমপ্লিট করে দিয়েছি। এখন আমরা করব পার্ট 5, যেখানে আমরা ইন্ট্রোডিউস করব নতুন একটা টার্মের সাথে। এতদিন আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম করছিলাম, এবার আমরা করব আয়নিক ইকুইলিব্রিয়াম। আয়নিক ইকুইলিব্রিয়াম কি হয় না হয় সেটা জানবো, ইলেকট্রোলাইটসে কি কি ডিপেন্ডেন্সি আছে দেখবো, আয়নিক ইকুইলিব্রিয়ামের সলিউশন কি হয়, অ্যাসিড এন্ড বেসিস একটু ডিসকাস করব। যখন ডিসকাস করব তখনই বুঝতে পারবে ব্যাপারগুলো হচ্ছে ঠিক আছে। তাহলে প্রথমে আমরা আজকে শুরু করছি আয়নিক ইকুইলিব্রিয়াম, একদম ফার্স্ট টপিক ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এতদিন আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলছি না, এবার করবো আয়নিক ইকুইলিব্রিয়াম। মানে কোন একটা ইকুইলিব্রিয়ামে যখন আয়ন থাকবে তখনই সেটাকে বলবো আয়নিক ইকুইলিব্রিয়াম। তাহলে involveness of ions in a equilibrium, সেটাই হয়ে যায় তোমার আয়নিক ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এবার অনেক অনেক বছর আগে ফ্যারাডে বলে একজন সায়েন্টিস্ট ছিল। ফ্যারাডে হয়তো তোমরা নাম শুনেছো। ফ্যারাডে বলে দেখো দু ধরনের জিনিসপত্র হয় এই আমাদের গোটা দুনিয়াতে। যেই সব ধরনের মলিকিউলস বা তুমি ম্যাটারস এক্সিস্ট করে সেই সব জিনিসগুলোকে তুমি দুই ভাগে ভাগ করতে পারো। তো কে বললো? ফ্যারাডে। ঠিক আছে, তো মলিকিউলস, ফ্যারাডে বললো যে তুমি মলিকিউলসকে শুধুমাত্র দুই ভাগেই ভাগ করতে পারো। একটা মলিকিউলস হচ্ছে ইলেকট্রোলাইটস, আর একটাকে বলবো নন ইলেকট্রোলাইট। আচ্ছা, এবার যে ইলেকট্রোলাইট আছে নন ইলেকট্রোলাইট আছে, তখন তোমরা নাম শুনে বুঝতে পারছো ইলেকট্রোলাইট মানে যেগুলো হচ্ছে তোমার জলের সাথে যদি ডিজলভ হয়ে যায় তখন তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। আর নন ইলেকট্রোলাইট মানে তুমি জলের সাথে ডটে ডিজলভ করো তখন তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না। আচ্ছা, এই দুটো জিনিস বোঝার আগে আমরা দুটো জিনিস বুঝে নেবো যে আয়োনাইজেশন আর ডিসোসিয়েশন কাকে বলে। কারণ এই জিনিসগুলো আমরা এই সাবজেক্টে প্রচুর ভাবে ইউজ করে থাকবো, আয়োনাইজেশন আর ডিসোসিয়েশন। দেখো দুটো টার্ম একই জিনিস। আয়োনাইজেশন কখন হবে? যখন কোনো একটা মলিকিউল স্প্লিট হবে, স্প্লিট ইন আয়ন্স। ডিসোসিয়েশন কাকে বলে? যখন কোনো একটা মলিকিউল ডিসলভ হবে ইন ওয়াটার অর সামথিং সলিউশন। আচ্ছা, যদি আমি তোমাকে একটা এক্সাম্পল দিই যে NaCl, এখানে আছে ওয়াটার, তো NaCl তুমি অ্যাড করেছো এখানে। তো NaCl যখন তুমি অ্যাড করেছো এখানে Na+ আর Cl- ভেঙে গেছে। তাই বলতে পারি এইখানে একটা আয়োনাইজেশন হয়ে গেছে, Na+ Cl- ভেঙে গেছে। আবার এটাও বলতে পারি যেহেতু সলিউশনের সাথে মিক্স হয়ে গেছে, ডিসলভ হয়ে গেছে, ধরনের ডিসোসিয়েশনও বলতে পারি। মানে এই ধরনের জিনিসগুলোকে মানে অনেকটা একই ধরনের জিনিস আয়োনাইজেশন আর ডিসোসিয়েশন। একটা হচ্ছে স্প্লিট অফ আয়ন্সে হবে আর একটা হচ্ছে ডিসলভ ইন ওয়াটার। জিনিসটা একই কিন্তু আলাদা আলাদা নাম আছে। ঠিক আছে, এইটুকু যদি বুঝে থাকো। এবার আমরা নেক্সট শুরু করছি ইলেকট্রোলাইটস আর নন ইলেকট্রোলাইটস। তো ফ্যারাডে বললো যে হয় ইলেকট্রোলাইট কোনো একটা জিনিস আর একটা কোনো একটা নন ইলেকট্রোলাইট। দেখবে যদি কোনো একটা ম্যাটার, ধরো তুমি একটা কোনো এক্সপেরিমেন্ট করছো, এক্সপেরিমেন্ট আমি বলে দিচ্ছি। এটা ধরো মগ টাইপের জিনিস নিলে, তখন একটা কন্টেনার নিলে, কন্টেনারে জল নিলে, দুটো তার বার করলে, এখানে একটা ব্যাটারি দিলে, পোটেনশিয়াল ডিফারেন্স দিলে, আর এখানে একটা কোনো বাল্ব দিলে। এবার তুমি কন্টেনারে জল ফিল করলে, দেখলে লাইটটা জ্বলছে, কারণ ওয়াটার ইজ আ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। কন্ডাক্ট তো করে, কতটা কন্ডাক্ট করে দ্যাট ইজ নট ম্যাটার, ম্যাটার কি করে কন্ডাক্ট তো করছে, হ্যাঁ লাইটটা জ্বলবে। এবার তুমি নিয়েছো নুন, সল্ট NaCl, আর একদিকে নিয়েছো সুগার C6H12O6। ঠিক আছে, এবার তুমি নুনটা নিয়ে কি করলে, এক চামচ 2 চামচ করে দিয়ে জলে গুলে, তুমি দেখতে পাবে লাইটের ইন্টেন্সিটি আস্তে 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 বেড়ে যাচ্ছে। ঠিক আছে, কেন?
কারণ নুনটা Na+Cl- কন্ট্যাক্ট করে এবং সেটা গুড ইলেকট্রোলাইট, জলেতে গুলে ইলেকট্রিসিটি কন্ডাক্টেন্সটা আরো ভালো করে বাড়িয়ে দিচ্ছে, সোজা কথা। বাট তুমি যখন সেকেন্ড কন্ডিশনে জল অ্যাড করবে, দিয়ে তাতে চিনি অ্যাড করে দেখবে কোনো ধরনের লাইটের ইন্টেন্সিটি পাবে না, তার মানে চিনি ইজ নট আ গুড ইলেকট্রোলাইট, চিনি এসে নন ইলেকট্রোলাইট। ঠিক আছে, সেই জিনিসগুলো বোঝা গেল যে কোনটা ইলেকট্রোলাইট কোনটা নন ইলেকট্রোলাইট। যেগুলো জলে ডিজলভ বা কোনো একটা সলিউশনে ডিজলভ হওয়ার পর সেটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট যদি করে থাকে তাহলে সেটাকে বলবো ইলেকট্রোলাইট, যদি ইলেকট্রিসিটি কন্ডাক্ট না করে থাকে তাহলে সেটাকে বলবো নন ইলেকট্রোলাইট। তাহলে বোঝা গেল জিনিসপত্র। আচ্ছা, এবার আমরা এই যে ইলেকট্রোলাইটস টপিকটা, এটা আমরা একদম ডাইরেক্টলি ঢুকে যাবো ইলেকট্রোলাইটস টপিকে। আচ্ছা, এইখানে দু ধরনের ইলেকট্রোলাইটস পাওয়া যায়, একটাকে আমরা বলি স্ট্রং ইলেকট্রোলাইটস, একটাকে বলি আমরা উইক ইলেকট্রোলাইটস। আমি গুড ইলেকট্রোলাইটস লিখতে যাচ্ছিলাম, সরি। একটাকে আমরা বলি স্ট্রং ইলেকট্রোলাইট আর একটাকে আমরা বলি উইক ইলেকট্রোলাইট। ঠিক, আমরা কি করছি, আয়নিক ইকুইলিব্রিয়াম করছি, মানে আমরা ইকুইলিব্রিয়াম না এপাশে না ওপাশে একটা মাঝামাঝি কন্ডিশন আছে, সেই জিনিসগুলো আমরা পড়ছি। এবার তোমরা বলো স্ট্রং ইলেকট্রোলাইট কাকে বলে? স্ট্রং ইলেকট্রোলাইট তাদেরকে বলে যারা কমপ্লিটলি ডিসোসিয়েট করে যায়, কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে যায় ইন সলিউশন, সলিউশনে কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে যায়। আর এরা কি হয়, পার্শিয়ালি ডিসোসিয়েট, মানে ভাঙছে বাট খুব একটা ভালো করে ভাঙছে না, তাই জন্য এটাকে আমরা বলি পার্শিয়ালি ডিসোসিয়েট, পার্শিয়ালি ডিসোসিয়েট ইন সলিউশন। যদি এক্সাম্পল বলো, স্ট্রং ইলেকট্রোলাইটে তুমি NaCl পাবে, ঠিক আছে, স্ট্রং ইলেকট্রোলাইটে তুমি NaCl পাবে। আচ্ছা, যার যদি তুমি উইক ইলেকট্রোলাইটস এর কথা বলো, তাহলে তুমি এখানে NH3 কে দেখতে পাবে, CH3CH দেখতে পাবে, অ্যাসিটিক অ্যাসিড, অ্যামোনিয়া আইসোনিয়াস দেখতে পাবে। এবার তুমি আমাকে বলো, আমরা পড়ছি আয়নিক ইকুইলিব্রিয়াম, আয়নিক ইকুইলিব্রিয়াম মানে কি, কতটা এদিকে কতটা এদিকে কিভাবে আছে না আছে। এবার ধরো আমি যদি কথা বলি স্ট্রং ইলেকট্রোলাইট, স্ট্রং ইলেকট্রোলাইট যখন আমি মিক্স করছি কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে যাচ্ছে, তো কমপ্লিটলি যদি ডিসোসিয়েট হয়ে যায় সেটা কি আর রিভার্স করে আনা পসিবল হবে? হ্যাঁ কি না? হবে, কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হবে। ঠিক, মানে ওইটা তো জলে গুলি কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে যাচ্ছে, মানে ওখানে কোনো ইকুইলিব্রিয়ামের ব্যাপার নেই, তুমি ঢালছো আর রিঅ্যাকশন হয়ে যাচ্ছে, পুরো শেষ, রিঅ্যাকশন শেষ, কোনো ধরনের ইকুইলিব্রিয়ামের ব্যাপার নেই, মানে রিভার্সিবল কোনো ব্যাপার নেই, একবার যাচ্ছে তো ব্যাস হয়ে যাচ্ছে, ডিসোসিয়েট হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি উইক ইলেকট্রোলাইটস এর কথা বলো, এরা ডিসোসিয়েট হচ্ছে কিন্তু পার্শিয়ালি, মানে তুমি যদি একটুখানি এদিক ওদিক করো এটাকে কিন্তু আবার এই পাশে ঘুরিয়ে আনতে পারো, তাই না? যদি একটু তুমি চাও তাহলে এদিকে, এইখানে তোমার একটা পা আছে পুরো কেটে বাদ চলে দাও, তোমার ধরো কথার কথা বলছি, তুমি ফুটবল খেলতে আছো, ফুটবল খেলতে খেলতে একজন এসে মারলো, তোমার পা দুয়াদখানা হয়ে গেল, আমি চাই না কারো হোক, তাও বলছি কথার কথা, ধরো কারোর পা দুয়াদখানা হয়ে গেছে, এবার তুমি হসপিটালে গেলে, ডাক্তার দেখলো পা দুয়াদখানা হয়ে গেছে, কিছু করার নেই, আর তো জোড়া যাবে না, হয়ে গেল। তাহলে এইগুলো হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইটস, পা ভেঙে গেছে, কিছু করার নেই, ভেঙে গেছে, আবার জুড়বে কি করে, Na+Cl- ভেঙে গেছে, ওটাকে জুড়তে গেলে অনেক কাঠখড় পড়বে, সেলাই মারতে হবে, হয় না। কিন্তু তোমার ধরো পাটা জাস্ট হাড় ভেঙেছে, পুরো চামড়া ফামড়া কাটেনি, তো ডাক্তার কি করলো, প্লাস্টার প্লাস্টার করে দিল, বললো ঠিক আছে 1 মাস 2 মাস ভালো করে রেস্ট নাও, ঠিক হয়ে যাবে। তো ওইটাকে বলে পার্সিয়ালি ভেঙে গেছে, মানে পার্সিয়ালি ডিসোসিয়েট করে গেছে, মানে এই যে পার্সিয়ালি, মানে সেটা আবার জোড়া কিন্তু পসিবল হচ্ছে ইন সাম এক্সটেন্ট, জোড়া কিন্তু যাচ্ছে, কিন্তু এইখানে জোড়া যাবেই না। তাই জন্য যখনই আমরা উইক ইলেকট্রোলাইটস এর কথা আসি, তখন এইখানে আমরা দেখতে পাই রিভার্সিবল রিঅ্যাকশন, এইখানে আমরা রিভার্সিবল রিঅ্যাকশনস দেখতে পাই, আর এইখানেই এক্সিস্ট করে আয়নিক ইকুইলিব্রিয়াম। এইখানে ইরিভার্সিবল রিঅ্যাকশন হয়ে যাচ্ছে, এখানে ইরিভার্সিবল হয়ে যাচ্ছে, এখানে ইরিভার্সিবল হয়ে যাচ্ছে, এখানে নো ইকুইলিব্রিয়াম। এই যে উইক ইলেকট্রোলাইটস, এইখানে আমরা দেখতে পাবো আয়নিক ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এবার এই যে ইলেকট্রোলাইটস আছে, এটা অ্যাসিড হতে পারে, বেস হতে পারে, ঠিক আছে, এটা অ্যাসিডও হতে পারে, বেসও হতে পারে। তো চলো কিছু কিছু অ্যাসিড বেসের, অ্যাসিড বেস, অ্যাসিড হতে পারে, বেস হতে পারে, সল্ট হতে পারে। তাহলে এক কাজ করি, কিছু কিছু অ্যাসিড, কিছু কিছু বেস, কিছু কিছু সল্ট, কিছু কিছু দেখে নিই। আপাতত অ্যাসিড বেসে দেখি। যদি আমি বলি স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যাসিড হয়, উইক অ্যাসিড হয়।
স্ট্রং বেস হয়, উইক বেস হয়। তোমাদের এগুলো কাজে লাগবে তাই জন্য বলছি। আচ্ছা, স্ট্রং অ্যাসিডের মধ্যে কাকে কাকে রাখতে পারি? খুবই সিম্পল, যেগুলো আমরা জানি, HCl এটা স্ট্রং অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড, এগুলো তো তোমার স্ট্রং অ্যাসিড তোমরা জানো। আরো কি কি স্ট্রং অ্যাসিড আছে? আরো কি কি স্ট্রং অ্যাসিড আছে? আচ্ছা, HCl এরই ভাই তোমার HBr বলতে পারো, হাইড্রো ব্রোমিক অ্যাসিড হয়ে গেল, HBr বলতে পারো। আচ্ছা, HBr বলতে পারো, আর তুমি বলতে পারো HI বলতে পারো, HI বলতে পারো। এইগুলো তোমার হচ্ছে মোটামুটি আছে। আর একটা তোমার হচ্ছে HCl, HCl এর সাথে তোমার অক্সিজেন কটা থাকবে? HCl এর সাথে অক্সিজেন, 4টে অক্সিজেন থাকবে তোমার। HClO4 এইটাকে বলে, এটাকে বলে পার ক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, এটাকে বলে পার ক্লোরিক অ্যাসিড, HClO4। HClO4 এটাকে বলে পার ক্লোরিক অ্যাসিড। এইগুলো তোমার স্ট্রং অ্যাসিডের মধ্যে বলে। উইক অ্যাসিড সবাই জানে অ্যাসিডিক অ্যাসিড, CH6 প্রথমেই মনে আছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড মনে এলেই ফর্মিক অ্যাসিড মনে পড়ে যায়। অ্যাসিটিক অ্যাসিড এলেই ফর্মিক অ্যাসিড মনে করে যায়, কারণ একটা শুধু অ্যালকাইল গ্রুপ কম আছে এতে। আচ্ছা, এইগুলো হয়ে গেল। আচ্ছা, তারপর এখানে আরো যদি তুমি উইক অ্যাসিডস এর কথা বলো, HF, HCN এইগুলো আছে। HF আছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড, HCN আছে হাইড্রোসাইনাইড অ্যাসিড, হাইড্রোজেন সাইনাইড। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার উইক অ্যাসিডস। আচ্ছা, যদি স্ট্রং বেসের কথা বলো, যদি আমি বলি স্ট্রং বেস, তখনই প্রথমে মনে আসে NaOH। NaOH অবশ্যই স্ট্রং বেস। KOH, NaOH হলে KOH স্ট্রং বেস হবে। আচ্ছা, স্ট্রং বেসের মধ্যে বেরিলিয়ামের স্ট্রং বেসটা করে BaOH2। ঠিক আছে। আচ্ছা, যদি আমি উইক বেসের কথা বলি, তাহলে NH3 বলবো। অ্যামোনিয়া ইজ আ উইক বেস, অ্যামোনিয়া অবশ্যই একটা উইক বেস। আচ্ছা, পিরিডিন বলতে পারি, C5H5N পিরিডিনের কথা বলতে পারি। আচ্ছা, NH3 থেকে মনে হচ্ছে CH3NH3 মিথাইল অ্যামাইন, ইট ইজ অলসো আ উইক বেস, এটাও একটা উইক বেস হতে পারে। আর তোমার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও হতে পারে। এগুলো হচ্ছে মোটামুটি স্ট্রং অ্যাসিড, কিছু স্ট্রং বেস যেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম, কিছু কিছু থাকবে। আচ্ছা, ঠিক আছে। এবার এইসব জিনিস তো হলো, এবার যে অ্যাসিড আর বেসটা আছে এগুলো কিভাবে ডিফাইন করবে তোমরা অবশ্যই জানো, যে অ্যাসিড আর বেস এখানে একটাতেই লিখে দিয়েছি যাতে তোমাদেরই সুবিধা হবে। যদি অ্যাসিড বলো, এটার পিএইচ ভ্যালু তোমার কত থাকে? পিএইচ ভ্যালু 0 থেকে 6.9 সামথিং থাকে। বেসের পিএইচ ভ্যালু 7.1 থেকে, মানে 7-এর উপরে আর কি, আপ টু 14 অবধি থাকে। ঠিক আছে। অ্যাসিডটা একটু টক টক খেতে হয়, যেমন লেবু। আর এটা তো তিতো খেতে হয়, বিটার। এগুলো তো ছোটবেলা থেকে পড়ে আসছো। এটা তোমার ব্লু লিটমাস থেকে রেড করে, আর এটা রেড লিটমাস থেকে ব্লুতে করে। ঠিক আছে, লিটমাস। এইগুলো তোমার বেসিক জিনিস। আর যদি তুমি বলো ন্যাচারাল অ্যাসিডের কথা, তাহলে বলতে পারো যে লেবু আছে, কমলা লেবু বলো, পাতি লেবু বলো, যেগুলো সাইট্রিক অ্যাসিড থাকে। অ্যাপেলে মনে হচ্ছে তোমার ম্যালিক অ্যাসিড থাকে। তেঁতুল টার্টারিক অ্যাসিড থাকে। তোমার এই যে পাকস্থলী, মানে কি বলে এটাকে, স্টোমাকে তোমার কি অ্যাসিড থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এইসব জিনিসগুলো থাকে। ঠিক আছে, তাহলে এই কিছু কিছু অ্যাসিড। আর বেস যদি বলো, যত ধরনের সাবান, ডিটারজেন্ট, ওয়াশিং সোডা সবকিছু ইউজ করছে, সব এগুলো অ্যাসিড বেস। ঠিক আছে, কোনদিন যারা টেস্ট করে দেখতে যাওনি তেতো কিনা তেতো না, আমি বলে দিচ্ছি বেস মানে বেস। ঠিক আছে, নিজেকে টেস্ট করতে হবে না। তাহলে মোটামুটি এইগুলো আমাদের বোঝা হলো। এবার আমরা দেখবো যে অ্যাসিড তো আমরা বাই থিওরিটিক্যাল বুঝলাম, এবার কতজন এসেছিল এবং কি কিভাবে অ্যাসিডকে ডিফাইন করে গেছে একটু একটু আমরা দেখবো। ঠিক আছে, চলো। তাহলে অ্যাসিড ডেতে প্রথমেই এবার আমরা যেটা করবো, এই আয়নিক ইকুইলিব্রিয়াম ইন সলিউশন, সেখানে আমরা একটু অ্যাসিড বেস নিয়ে ঘাটাঘাটি করব। প্রথমে আমরা দেখব কেন অ্যাসিড বেস নিয়ে ঘাটাঘাটি করা আমাদের দরকার। তার জন্য আমাদেরকে পড়তে হবে আয়নিক ইকুইলিব্রিয়াম ইন সলিউশন, আয়নিক ইকুইলিব্রিয়াম অফ সলিউশন। আচ্ছা, এবার
এই আয়নিক ইকুইলিব্রিয়াম যখন সলিউশন আছে এইখানে আমরা একটা টার্ম খুব ইউজ করে থাকি, ডিগ্রি অফ আয়নাইজেশন। এখানে আমরা একটা টার্ম ইউজ করি, ডিগ্রি অফ আয়নাইজেশন। ডিগ্রি অফ আয়নাইজেশন বলছে দ্য ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই ইনভার্সলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন বা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই কনসেন্ট্রেশন। এটাই যেভাবে ডিফাইন করবে ডিগ্রি অফ আয়নাইজেশন ইনভার্সলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন। ধরো তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা গ্লাস আছে, গ্লাসে তুমি জল নিয়েছো, জলে তেরে চিনি ঢেলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, চিনি না, চিনির দাম একটু বেশি আছে, তো তার জন্য তুমি নুন কিনেছো, নুন অ্যাড করছো, ঠিক আছে, জলে নুন অ্যাড করছো। তো একটা টাইম পর এসে দেখলে যখন জিনিসটা স্যাচুরেটেড হয়ে গেল নুন আর গুলছে না। যখন জিনিসটা স্যাচুরেটেড হয়ে গেল নুন আর গুলছে না, মানে ধরো তুমি 100টা মলিকিউল নুন ঢেলেছো, NaCl ঢেলেছো, ধরো 100টা ঢেলেছো, তার মধ্যে শুধুমাত্র 10টা মলিকিউল ডিসোসিয়েট হয়েছে, 10টা NaCl ডিসোসিয়েট হয়েছে। এটা হচ্ছে ডিসোসিয়েট হয়েছে বা আয়োনাইজড হয়েছে, যা খুশি বলতে পারো। আমি বলছি 100টা মলিকিউল ঢেলেছিলাম, তার মধ্যে 10টা ডিসোসিয়েট হয়েছে, তার মানে এখানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন কটার মধ্যে, 100টার মধ্যে তোমার 10টা ডিসোসিয়েট হয়েছে, মানে 1/10। তাহলে ডিগ্রি অফ আয়োনাইজেশন বলো, ডিগ্রি অফ ডিসোসিয়েশন বলো, সেটা হচ্ছে 1/10। ঠিক আছে, এবার আমি কি করছি, এখানে জল আরো ঢালছি। জল যখনই ঢালবো নুন আরো বেশি গুলবে। এবার তুমি যখন দেখছো জল ঢালবো বেশি, তখন আমার তো নুনটা কনস্ট্যান্ট আছে, যেটা গলে নেই, এবার সেটাকে গলাচ্ছি, সেটাও গলে যাচ্ছে, কারণ জলটা তুমি বাড়িয়ে দিয়েছো। তাহলে আমি কি বললাম, যদি আমি জল বাড়াই, এখন প্রথমে ডিগ্রি অফ ডিসোসিয়েশন ছিল 1/10, এখন জল বাড়ানোর পর ধরো 90 মলিকিউল ডিসোসিয়েট হয়ে গেছে, 90 মলিকিউল ডিসোসিয়েট হয়ে গেছে, তাহলে এটা কত বেরোবে, 9/10। অবভিয়াসলি ভ্যালুটা কমে গেল। আচ্ছা, এবার তুমি আমাকে বলো ডিগ্রি অফ আয়োনাইজেশন, এই যে ডিগ্রি অফ আয়োনাইজেশন বলো, ডিগ্রি অফ ডিসোসিয়েশন বলো, মানে কনসেন্ট্রেশনের উপর ইনভার্সলি প্রপোর্শনাল কেন? যদি আমি কনসেন্ট্রেশন, এই সরি, যখন আমি জল বাড়ালাম, জল আমি যখন দিলাম, তখন এইটা বেড়ে গেল, হ্যাঁ কি না? 1/10 প্রথমে ছিল, এখন 9/10 হয়ে গেছে। কেন হয়ে গেছে? জল বাড়িয়েছি, NaCl নিচে পড়েছিল, জল বেশি দিয়েছি, এখন জল ভুলে গেছে। তুমি একটা জিনিস ভেবে দেখো, যখন NaCl পড়েছিল বাড়েনি, তখন জলের কনসেন্ট্রেশন ধরো ছিল C1, এখন জল আরো দিয়েছি, জল দিয়ে NaCl ভুলে গেছে, এখন ধরো C2 হয়ে গেছে। তার মানে কনসেন্ট্রেশন C1 আর C2 কোনটা কনসেন্ট্রেশন বেশি হলো? জল দেওয়ার পর কনসেন্ট্রেশনটা বেশি হলো না জল দেওয়ার আগে কনসেন্ট্রেশনটা বেশি ছিল? এইখানে যখন ছিল, জল না দিয়েছিলাম, যখন এখানে নিচে পড়েছিল, তখন এটা স্যাচুরেটেড ছিল, মানে সেটা নিজের যতটা পেরেছে নিজের মধ্যে অ্যাবজর্ব করেছে, মানে কনসেন্ট্রেশন পিক লেভেলে ছিল, মানে C1 এর কনসেন্ট্রেশনটা পেয়েছিল। এখন আমি জল দিয়ে দিয়েছি, কনসেন্ট্রেশন কমে গেছে, কিন্তু কনসেন্ট্রেশন কমে গেছে তো কি হচ্ছে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন বেড়ে গেছে। তাই জন্য ডিগ্রি অফ আয়োনাইজেশন ইকুয়াল টু 1 বাই কনসেন্ট্রেশন, মানে ডিগ্রি অফ আয়োনাইজেশন যদি বাড়ে কনসেন্ট্রেশন কমবে, যদি কনসেন্ট্রেশন বাড়ে তো ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা আয়োনাইজেশন কমবে। ঠিক আছে, এই জিনিসটা অবধি বোঝা গেছে। এবার এই জিনিসটা যখনই হলো, এই জিনিসটা বোঝা গেছে আশা করি। ওকে, নেক্সট তোমাদের ব্যাপারটা হচ্ছে, এইখানে একটা জিনিস আমি বলি যে আয়নিক ইকুইলিব্রিয়াম ইন সলিউশনসে যদি ধরো উইক অ্যাসিড আছে বা উইক বেস আছে বা স্ট্রং অ্যাসিড আছে বা স্ট্রং বেস আছে, কোনো একটা সলিউশনে হয় উইক অ্যাসিড আছে না উইক বেস আছে, না হয় স্ট্রং অ্যাসিড আছে না স্ট্রং বেস আছে। তো এই যে উইক অ্যাসিড বা উইক বেস বা স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস যখনই থাকবে, সে তার নিজের এই যে উইক অ্যাসিড, সে তার কনজুগেট কার সাথে থাকবে? সে তার নিজের কনজুগেট অ্যাসিড আছে, মানে সে তার নিজের কনজুগেট বেসের সাথে থাকবে উইক ইন ওয়ান সলিউশন। একটা সলিউশনের মধ্যে যেখানে উইক অ্যাসিড আছে, তার মানে তার কনজুগেট বেসটাও সেখানে প্রেজেন্ট আছে। আর যদি অ্যাসিডটা উইক হয়, তাহলে কনজুগেট বেসটা আমার স্ট্রং হবে। বোঝা গেল? সেম জিনিস, উইক বেস আছে মানে এখানে তার কনজুগেট, এখানে বেস আছে, তার মানে এখানে তার কনজুগেট অ্যাসিড আছে, এখানে তার আছে কনজুগেট অ্যাসিড। তো কনজুগেট অ্যাসিড এখানে কি আছে? এটা উইক অ্যাসিড, তো কনজুগেট অ্যাসিডটা স্ট্রং হবে। কেন হবে পরে আসছে। এখানে আছে স্ট্রং অ্যাসিড, মানে এই সলিউশনে তার কনজুগেট বেস থাকবে। প্রথম কথা, কনজুগেট বেস থাকবে, আর বেসটা কেমন হবে? এখানে স্ট্রং অ্যাসিড আছে, তাই জন্য বেসটা হয়ে যাবে উইক।
এইখানে স্ট্রং বেস আছে, তার মানে এখানে কনজুগেট অ্যাসিড থাকবে। আর কনজুগেট অ্যাসিডটা কেমন হয়ে যাবে? উইক। আচ্ছা, এই যে আমি এতক্ষণ ধরে অ্যাসিড বেস কনজুগেট বেস করলাম, এগুলো খায় না মাথায় কি করে জানবো? ঠিক আছে, তো তার জন্য আমাদেরকে পড়তে হবে যে অ্যাসিড বেসটা কি, আর তার কনজুগেট অ্যাসিড বলতে কি বুঝি, আর কনজুগেট বেস বলতে কি বুঝি, এই জিনিসটা এবার আমরা বলবো। প্রথম কথা এই জিনিসটা তোমরা আগে নোট ডাউন করে নেবে। এবার যেটা করবো সেখানে আমরা জানতে পারবো যে কনজুগেট অ্যাসিড বা কনজুগেট বেস কি জিনিসটা কি হয়, কোন একটা অ্যাসিডের কনজুগেট বেস কাকে বলে, সেটা আমরা এবার টপিকটা করবো। ঠিক আছে, তাহলে প্রথমে তোমাকে জানতে হবে যে অ্যাসিড বেস কাকে বলে। যদি আমি সবার প্রথমে কথা বলি, আর্হেনিয়াস বলে একজন সায়েন্টিস্ট ছিল, এ ডবল আর মনে আছে, আর্হেনিয়াস বলে একজন সায়েন্টিস্ট ছিল, যে বলল যে কোনো একটা মলিকিউল যদি জলের সাথে মিশলো, যদি ডিসোসিয়েট হলো, কোন একটা মলিকিউল কি হলো, ডিসোসিয়েট হলো, এবং ডিসোসিয়েটের ফলে সে H প্লাস আয়ন ডোনেট করলো, সেখান থেকে H প্লাস আয়ন বেরোলো, বা তুমি বলতে পারো H3 প্লাস আয়ন বেরোলো, তাহলে সেই জিনিসটা হয়ে যাবে আমার অ্যাসিড। যে H প্লাস আয়ন বা H3 প্লাস আয়ন প্রডিউস করবে সে হয়ে যাবে অ্যাসিড। বা কোনো একটা মলিকিউল যদি OH মাইনাস আয়ন প্রডিউস করে যায় সে হয়ে যাবে বেস। তাহলে এই জিনিসটা আমাকে বললো আর্হেনিয়াস, এবার সমস্যাটা হলো যে আমি তো মোটামুটি ঠিক আছে, H প্লাস HCl আছে, এখান থেকে আমার H প্লাস বেরোচ্ছে, Cl মাইনাস বেরোচ্ছে, খুব সুন্দর, বাট আমরা জানি এখানে এইসব জিনিস বেরোচ্ছে, খুব ভালো। এবার ব্যাপারটা হচ্ছে আমরা জানি NH3 ইজ আ বেস। যখন উইক বেসিস করছিলাম তখন বললাম না NH3 একটা বেস। এবার সমস্যা হচ্ছে NH3 তো এখানে OH নাই, তো প্রডিউস করবে কোথা থেকে? এখানে তো OH নাই, তো OH নাই যখন OH প্রডিউস করবে কোথা থেকে? এইটাই হয়ে গেল লিমিটেশন। আর্হেনিয়াস ইকুয়েশনে কিছু লিমিটেশন ছিল। প্রথম লিমিটেশন যদি বলি যে এইটা প্রথম কথা শুধুমাত্র বলেছে ডিসোসিয়েট হলে, মানে তুমি জলে গোলো, তারপর দেখো H প্লাস আসছে কি OH মাইনাস আসছে, মানে জলে না গুলে কিছু বলা যাবে না, জলে গোলো তারপর বোঝা যাবে। তার মানে প্রথম কথা শুধুমাত্র সেই সব জিনিসপত্রের জন্য অ্যাপ্লিকেবল যারা জলে গুলে H প্লাস আয়ন বা OH মাইনাস আয়ন দেয় তাদের জন্য। প্রথম লিমিটেশন এটা গেল, বাকিদের কিছু বলে নেও। নেক্সট এই যে অ্যামোনিয়া তো বেস, কিন্তু এখানে OH মাইনাস হচ্ছে কোথা থেকে সেটা এক্সপ্লেন করতে পারে না আর্হেনিয়াস। এবার যখন এই সব জিনিসপত্রগুলো গেল, এটা ক্লাস 9 এর জিনিস পড়াচ্ছি, ঠিক আছে, আপ বলবে এখন এইসব জিনিস পড়িয়ে দিলাম, কিন্তু তোমরা তো সব ভুলে গেছো, ওই জন্য আরেকবার পড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এবার যখন আর্হেনিয়াস এইসব জিনিস বলতে পারলো না, কয়েকদিন পর আরেকটু সায়েন্টিস্ট এলো, একটা সায়েন্টিস্টের পেয়ার অফ সায়েন্টিস্ট, দুজন মিলে একটা ইকুয়েশন দিল। তারা দুজন মিলে কি দিল ইকুয়েশন, তাদের দুজনের নাম শুনলে হয়তো তোমরা চিনবে। আচ্ছা, এদের দুজনের নাম হচ্ছে ব্রনস্টেড লাউরি। ব্রনস্টেড লাউরি কি বলবো, থিওরি বলে দিই, ব্রনস্টেড লাউরি থিওরি। আচ্ছা, এরা বললো যে ঠিক আছে ওসব H প্লাস বেরোয়, OH মাইনাস বেরোয়, এইসব পুরোনো কনসেপ্ট হয়ে গেছে, এসব আমি বুঝি না, আমরা দুজনে একটা থিওরি দিচ্ছি, দেখে নিন সব জিনিসে অ্যাপ্লিকেবল হবে। খুব বড় মুখ করে বলে দিয়েছি, বললো যদি কোনো একটা জিনিস, যদি কোনো একটা মলিকিউল H প্লাস ডোনেট করে দিচ্ছে, তার মানে সেটা হবে অ্যাসিড। আর যদি কোনো একটা মলিকিউল H প্লাস অ্যাকসেপ্ট করছে তাহলে সে হয়ে যাবে বেস। অ্যাকর্ডিং টু এটা যদি আমরা দেখি NH3 তে যদি H2O সাথে রিঅ্যাক্ট করাই, তাহলে এইখান থেকে NH4 প্লাস OH মাইনাস বেরিয়ে যায় অ্যাকচুয়ালি। কিন্তু বললো দেখো NH3 টা H প্লাস অ্যাকসেপ্ট করছে, দিয়ে NH4 হচ্ছে, NH3 থেকে NH4 হচ্ছে, তার মানে এটা একটা বেস। আবার যদি এইখানে যদি আর্হেনিয়াস ইকুয়েশন না দেখো H2 এর সাথে রিঅ্যাক্ট করি, OH মাইনাস কিন্তু বেরোচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু NH4 প্লাস হচ্ছে, বললো যদি H প্লাস ডোনেট করে তাহলে অ্যাসিড, যদি H প্লাস অ্যাকসেপ্ট করে তাহলে হচ্ছে বেস। এটাকে বললো ব্রনস্টেড লাউরি, ঠিক আছে। আচ্ছা, এবার এইসব জিনিসগুলো হলো, এবার আমরা করবো যে কনজুগেট অ্যাসিড বেস পেয়ার বলতে আমরা কি বুঝি, এইখানে যখনই আমরা কনজুগেট অ্যাসিড বেস পেয়ার বুঝবো, আমাদেরকে একটা জিনিস
মনে রাখতে হবে। এখন আমরা পড়ছি কি কনজুগেট অ্যাসিড বেস পেয়ার বলতে কি বুঝি। কনজুগেট অ্যাসিড বেস পেয়ার, সে একদম ভগবানের একদম পেয়ার একদম বানিয়ে পাঠিয়েছে পৃথিবীতে, সেই হচ্ছে কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। মানে একটা অ্যাসিড আছে তার সাথে একটা বেস তো থাকবেই একদম, সেটা স্ট্রং হতে পারে উইক হতে পারে পরের কথা, রবনে বানাতি জরির মতন একদম। ঠিক আছে, অ্যাসিড বেস পেয়ার এখন আমরা করবো। ঠিক আছে, ধরো আমি একটা ইকুয়েশন করছি। আচ্ছা, আমরা যখন অ্যামোনিয়াকে নিয়ে এতই টেস্টিং করেছি তো অ্যামোনিয়া নিয়ে ইকুয়েশন করি। হ্যাঁ দেখো, প্রথমে আমি একটা কথা বলি। ধরো তোমার বার্থডে হচ্ছে, তোমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে, আর বিশেষ করে মেয়েরা বার্থডে সেলিব্রেশন করতে বেশি পছন্দ করে। তা ধরে নাও তুমি যদি মেয়ে হও তো ভালো, যদি ছেলে হয় একটু ইমাজিন করে নাও। ঠিক আছে, ধরো তোমাদের বার্থডে সেলিব্রেশন হচ্ছে, অনেক অনেক আনওয়ান্টেড গেস্ট থাকে যারা একটা খেতে আসে কিছু নিয়ে আসে না, এরকম একটা ব্যাপার। তো ধরো তারা তোমাকে গিফট দিয়েছে কিছু একটা যেটা তোমার কোনো কাজে লাগবে না, ধরো কোনো কাজে লাগবে না, সেরকম একটা গিফট দিয়ে চলে গেছে, তুমি গিফটটা নিতে যেতে পারো, ধরুন আমার কিছু কাজই লাগবে না, কি করতে নেবো। এবার সেই গিফটটা তোমাকে নিতে হয়েছে, মুখের সামনে কি না করে দেওয়া ভালো, নিয়ে নিয়েছো। এবার সমস্যাটা হচ্ছে তুমি অন্য কারোর বার্থডেতে গেছো, সেই গিফটটাই অন্য কাউকে চিপকে দিয়ে চলে এসছো, বুঝতে পেরেছো? তাহলে তুমি যে গিফটটা তোমার নিতে ইচ্ছা করছে না, সেই গিফটটা তুমি কাউকে দিতে পছন্দ করছো, মানে যে জিনিসটা তুমি নিতে চাইছো না সেটা যখন তোমাকে জোর করে নিতে হয়েছে, তুমি কখন চাইবে তুমি তাড়াতাড়ি ওটাকে দিয়ে দিতে চেষ্টা করবে। এই কনসেপ্টটাই তোমাকে লাগাতে হবে এইখানে। NH3 যে খুব একটা ভালো বেস না, NH3 খুব একটা ভালো বেস না, একে কি করছে জোর করে H+ অ্যাকসেপ্ট করাচ্ছে। এই বার্থডেতে এসে গিফট দেবো, কেন নিবি না ভাই, নিতে তো হবে, নিয়ে ওকে বানিয়ে দিয়েছে NH4+। এখন যখন NH4+ হয়ে গেছে, H+ যখন নিয়ে নিয়েছে, বলছে ও বাবারে কখন আমার H+টা বেরিয়ে যাবে, কখন আমি চেঞ্জ হবো। এ কি করে যত তাড়াতাড়ি এর টেন্ডেন্সি হবে যে H+টা যাও করে আমি রিলিজ করে দিই যাতে আমি NH3 তে ফিরে আসতে পারি। তাহলে দেখো NH3টা আমার কি ছিল, উইক অ্যাসিড ছিল, উইক বেস ছিল, বুঝতে পারলে? এটা উইক বেস ছিল, এর টেন্ডেন্সি না H+ অ্যাকসেপ্ট করেছে, জোর করে অ্যাকসেপ্ট করেছে NH4+ করেছে। এবার যখন উইক বেস ছিল তখন এর টেন্ডেন্সি একদম H+ অ্যাকসেপ্ট করেছিল না, অ্যাকসেপ্ট করে নিয়েছে, নিয়ে H+ এবার ডোনেট করার জন্য হচ্ছে। এবার ওর সামনে যদি এমন কেউ লোক আসে যেখানে তাকে একদম সঙ্গে সঙ্গে H+টা দিতে পারে, তো সঙ্গে সঙ্গে H+ দিতে পারে। তো এইখানে যতটা না এ নিতে চেয়েছিল, যারা H+ সহজে নিতে চায় না তাদেরকে আমরা কি বলি, উইক বেস বলি। আর যারা তাড়াতাড়ি H+ ছেড়ে দিতে বলি তাদেরকে আমরা কি বলি, স্ট্রং অ্যাসিড। মানে দেখো এই উইক বেসটাই একটা সলিউশনের মধ্যেই NH4+, মানে এটা সলিউশনটা তো অনেকটা এরকম, ধরো H2 আছে, এটা রিঅ্যাকশনটা তো এটা NH4+ OH-, তাই না? তাহলে এইখানে এই যে তোমার রিঅ্যাকশনটা চলছে, একটা সলিউশনের মধ্যে NH3 আছে, সেই সলিউশনের মধ্যে H2 আছে, সেই সলিউশনের মধ্যে NH4+ আছে, সেই সলিউশনের মধ্যে OH- আছে। এবার ধরো এ চলে গেছে, এইখানে উইক বেস ছিল, এখন এই যে এইটা স্ট্রং অ্যাসিড হয়ে গেছে। মানে যারা উইক বেস হয় তারা নিজের যে কনজুগেট অ্যাসিডটা হয় তারা সেটা স্ট্রং হবে। এইটাই হয়েছে স্ট্রং কনজুগেট বেস অ্যাসিড পেয়ার। মানে এইটা এখন আমার বেস, এইটা আমার বেস, এই বেসের কনজুগেট অ্যাসিড হচ্ছে NH4+। এই বেসটাই সলিউশনের মেন কর্তা, এই কর্তার যে মানে সঙ্গী সে হয়ে গেছে এখন অ্যাসিড। এবার এইটা যদি কমজোর হয় এইটা তখন শক্তিশালী হবে, এইটা যদি শক্তিশালী হয় এটা তখন কমজোর হবে, এইটাই শুধু ডিফারেন্স। বোঝা গেল? এইখানে জোর করে নিয়েছে, জোর করে যখনই নিয়েছে, এ নিতে চাইছিল না উইক বেস, এবার নিয়েছে, এবার দেওয়ার জন্য লাফাচ্ছে, কাউকে পেলি দিয়ে দেবে, তাই জন্য স্ট্রং অ্যাসিড হয়ে গেছে। তাই জন্য এইটাকেই বলি আমরা কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। যেইখানে আমরা দেখি যে যদি আমার কোনো একটা জায়গায় অ্যাসিড থাকে তাহলে তার অপোজিট দিকে কনজুগেট বেস থাকবে। এবার সমস্যাটা হচ্ছে অ্যাসিডটা যদি হয় স্ট্রং তাহলে কনজুগেটটা বেসটা হয়ে যাবে উইক, আর যদি অ্যাসিডটা হয়ে যায় উইক আমার কনজুগেট বেসটা হয়ে যাবে স্ট্রং। এই যদি কনসেপ্টটা মাথায় ঢোকাতে পেরেছো তাহলে তোমার মোটামুটি এই সব রিলেটেড কোশ্চেন সলভ হয়ে যাবে। বোঝা গেল জিনিসটা? তাহলে কনজুগেট অ্যাসিড বেস পেয়ার আশা করি আমি বোঝাতে পেরেছি। আচ্ছা, নেক্সট আমরা এখন অ্যাসিড বেসেস পড়ছি। আচ্ছা, নেক্সট আরেকজন এলো যে অ্যাসিড বেসটাকে আরেক ভাবে ডিফাইন করেছিল। মোটামুটি আরেনিয়াস আর ব্রনস্টেড-লাউরি থিওরিতে সবই হয়ে গিয়েছিল, কিন্তু তাও কিছু কিছু লিমিটেশন ছিল। যেমন আরেনিয়াস বলেছিল যারা H+ বানাবে
এইচ প্লাস যারা বানাবে ফর্ম করবে তারা অ্যাসিড, আর যারা ওইচ মাইনাস ফর্ম করবে তারা বেস। এটা কে বলেছিল? আরহেনিয়াস। ব্রনস্টেড লাউরি এলো, এ বললো যারা এইচ প্লাস অ্যাকসেপ্ট করবে তারা হয়ে যাবে বেস, আর যারা এইচ প্লাস ডোনেট করবে তারা হয়ে যাবে অ্যাসিড। এটা ব্রনস্টেড লাউরি বললো। এবার সমস্যাটা হয়ে গেল, যদি কোনো একটা জায়গায় হাইড্রোজেন না থাকে তখন কি হবে? ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, BF3 আমি একটা এক্সাম্পল দিলাম। তাহলে এবার প্র্যাকটিক্যালি যখন আমরা এই জিনিসটা নিয়ে রিসার্চ করি তখন দেখা গেছে BF3 অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাসিড, বাট ব্রনস্টেড লাউরি এন্ড আরহেনিয়াসের ইকুয়েশন থেকে কোনোভাবেই এইখানে আমরা BF3 কে অ্যাসিড প্রমাণিত করতে পারি না। তাই জন্য লুইস বলে একজন সায়েন্টিস্ট এলো, যে বললো যে আমরা অ্যাসিড বেসকে শুধুমাত্র হাইড্রোজেনের আগমনে বা চলে যাওয়াতে অ্যাসিড বেসকে ডিফাইন করি না, অন্য এক ভাবেও আমরা ডিফাইন করে থাকি। তো বললো যদি কোনো একটা মলিকিউল ইলেকট্রন পেয়ার বা যেটাকে আমরা লোন পেয়ার বলে থাকি, ইলেকট্রন পেয়ার বা লোন পেয়ারটাকে অ্যাকসেপ্ট করছে, কোন একটা মলিকিউল কি করছে? ইলেকট্রন পেয়ার বা লোন পেয়ারটাকে আমার অ্যাকসেপ্ট করছে, তাহলে যারা অ্যাকসেপ্ট করবে তাদেরকে বলবো আমরা অ্যাসিড। যদি তুমি BF3 কে দেখো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন 5, তাই তো? তাহলে লাস্টে কটা আছে? বি তো, বোরন তো। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন 1 2 3 তিনটে আছে। দেখো এর অক্টেট কি কমপ্লিট আছে? আচ্ছা, বি অ্যাটমিক নাম্বার 5, তাহলে হয় তোমার 2 3, এটা তোমরা সবসময় জানো। তাহলে এক্সিস্ট করে +3 তে। এখন তিনটে ফ্লোরিনের সাথে বন্ড করেছে, তিনটে ইলেকট্রন শেয়ার করছে, মানে এখন তিনটে ইলেকট্রন আরো পেয়েছে, মানে এখন টোটাল ইলেকট্রনের কাছে আছে 6টা। তো এখনো তো এর অক্টেট কমপ্লিট হয়নি। যদি বি একা থাকতো, যদি আমি বি একা থাকতো তাহলে এর কত? +3। তার মানে তিনটে ছেড়ে দেওয়া ওর পক্ষে খুব ভালো ছিল। এখন তিনটে ফ্লোরিনের সাথে বন্ড করে আরো তিনটে ইলেকট্রন শেয়ারে পেয়েছে, মানে এখন টোটাল ইলেকট্রন দাঁড়িয়েছে 6টা। এখন তো 6টা ছেড়ে দেওয়া সম্ভব নয়। তো এখন যদি আমি দুটো কোথা থেকে পেয়ে যাই, যদি দুটো ইলেকট্রন কোথা থেকে চলে আসে, তাহলে তো আমার ভালো। তাহলে এ কিন্তু দুটো ইলেকট্রন কারো কাছ থেকে গেইন করার চেষ্টা করবে। তো যারা গেইন করার চেষ্টা করবে তারা হয়ে যাবে অ্যাসিড। তো অ্যাকর্ডিং টু দিস থিওরি BF3 যে প্র্যাকটিক্যালি অ্যাসিড ছিল সেটা কিন্তু এই লুইস থিওরি থেকে প্রুভ হয়ে গেল। সেম তুমি উল্টে দাও ব্যাপারটাকে, যারা ইলেকট্রন পেয়ার বা লোন পেয়ারটাকে ডোনেট করার মতন ক্যাপাসিটি রাখে তারা হয়ে যাবে বেস। ঠিক আছে? যারা অ্যাকসেপ্ট করবে তারা হয়ে যাবে অ্যাসিড, যারা ডোনেট করবে তারা হয়ে যাবে বেস। তাহলে আমরা তিন ধরনের অ্যাসিড বেস বললাম। একটা হচ্ছে H+, যে জলের সাথে গুলো ফর্ম হলো, OH- ফর্ম হলো, তার অ্যাসিড বেস। H+ অ্যাকসেপ্ট ডোনেশন নিয়ে অ্যাসিড বেস, আর লোন পেয়ার অ্যাকসেপ্ট ডোনেশন নিয়ে অ্যাসিড বেস। তাহলে আশা করি তোমাদের এই আয়নিক ইকুইলিব্রিয়াম জিনিসটা হয়টা কি, ইলেকট্রোলাইট জিনিসটা হয়টা কি, আয়নিক ইকুইলিব্রিয়াম সলিউশনে কিভাবে ডিফাইন করে, আর অ্যাসিড বেসের কত ধরনের ইকুয়েশন আছে, সবকটাই এই আমাদের এই পার্টটায় সবকিছু ডিসকাশন হলো। নেক্সট পার্টে আমরা অন্য কিছু আলোচনা করব। এখন আমাদের আয়নিক ইকুইলিব্রিয়াম নিয়ে অনেক কিছু পড়া বাকি আছে, এখনো প্রায় 1-2 পার্ট লেগে যাবে। আজকের মতন এতটাই, থ্যাংক ইউ।